একদিকে এফবিআই, অন্যদিকে সিআই। কাদের ক্ষমতা বেশি? কোনটায় যোগ দিতে কেমন যোগ্যতা লাগে? এফবিআই যদি ডালে ডালে চলে, তবে সিআইএ চলে পাতায় পাতায়। আমেরিকা আজ গোটা বিশ্বের অভিভাবক হয়ে গেছে। এর পেছনে এফবিআই ও সিআইএর শক্ত হাত আছে। ৩৫ কোটি মানুষের দেশ আমেরিকার প্রতিটি কোণায় এফবিআই নজর রাখছে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগই নেই। আর সিআইএ নজর রাখছে চীন, রাশিয়া থেকে শুরু করে উত্তর কোরিয়া পর্যন্ত সমস্ত পরাশক্তিধর দেশগুলোতে। প্রয়োজন হলে এফবিআই মাটি খুঁড়ে অপরাধীদের বের করে আনতে পারে। আর সিআইএ চাইলে অনেক দেশের সরকার ফেলে দিতে পারে। কিন্তু সাফল্যের পাশাপাশি এফবিআই ও সিআইএর কিছু ব্যর্থতাও আছে, যাতে তাদের নাক কাটা গেছে। ক্যাপসুলের এই পর্বে এফবিআই ও সিআইএর জন্ম, নিয়োগ, বেতন, ক্ষমতা, সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে সব কিছু জানবেন। শুরুটা করা যাক জন্মের ইতিহাস দিয়ে। সাল ১৯০৮। আমেরিকা তখন গভীর সংকটে। দেশটাকে তখন বিজনেস মাফিয়ারা একরকম লুটে খাচ্ছিল। তেল কোম্পানি থেকে রেলওয়ে কোম্পানি সবাই মিলে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল। তখন আমেরিকার অ্যাটর্নি জেনারেল চার্লস বোনাপার্ট ভাবলেন, এই ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামাতে হলে একটা কেন্দ্রীয় তদন্ত সংস্থা দরকার। সে ভাবনা থেকে মাত্র ৩৪ জন স্পেশাল এজেন্ট নিয়ে এফবিআই যাত্রা শুরু করে। তখন নাম ছিল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এফবিআই নামটা আসে ১৯৩৫ সালে। এফবিআইকে যিনি দুর্ধর্ষ রূপ দিয়েছেন তিনি হলেন জে এডগার হুভার। ১৯২৪ সালে মাত্র ২৯ বছর বয়সে হুভার এফবিআই এর প্রধান হন। টানা ৪৮ বছর তিনি এই পদে থাকেন। এর মধ্যে আমেরিকার ৮টা প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, কিন্তু কেউই হুভারকে সরায়নি। ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেস, ফরেন্সিক ল্যাব এবং প্রশিক্ষিত এজেন্ট সবই তার হাতে তৈরি। এদিকে সিআইএর জন্ম হয়েছিল একটা বড় ব্যর্থতা থেকে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান হঠাৎ পার্ল হারবারে হামলা করে বসে। আমেরিকার নৌবাহিনীর ঘাঁটি মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। ২৪০০-এরও বেশি আমেরিকান নিহত হয়। প্রশ্ন উঠল, এত বড় হামলার আগাম খবর কেউ পেল না কেন? তখন প্রেসিডেন্ট রুজভেল্ট ঠিক করলেন একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দরকার। সেই ভাবনা থেকে তৈরি হলো ওএসএস বা অফিস অব স্ট্র্যাটেজিক সার্ভিসেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাকি সময়টাই ওএসএস বিদেশে গোয়েন্দাগিরি করেছে। যুদ্ধ শেষ হওয়ার পর ওএসএস বন্ধ করে দেওয়া হলো। কিন্তু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কোল্ড ওয়ার শুরু হলে ১৯৪৭ সালে প্রেসিডেন্ট ট্রুম্যানের সময়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি তথা সিআইএ জন্ম নেয়। এবার দেখা যাক কোন সংস্থায় কিভাবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে এফবিআই অনেকটা খোলামেলা, মানে তারা প্রকাশ্যেই চাকরির বিজ্ঞাপন দেয়। প্রথম শর্ত হলো আমেরিকান নাগরিক হতে হবে, বয়স হতে হবে ২৩ থেকে ৩৬-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে কমপক্ষে ৪ বছরের স্নাতক ডিগ্রি লাগবে। তবে সব ডিগ্রি সমান চোখে দেখা হয় না। আইন, হিসাব বিজ্ঞান, আইটি এবং বিদেশি ভাষায় দক্ষতা থাকলে এফবিআইতে আলাদা সুবিধা পাওয়া যায়। এরপর আসে শারীরিক যোগ্যতার প্রশ্ন। উচ্চতার কোনো বাধা ধরা নিয়ম নেই, কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট পাশ করতেই হবে। এজন্য পুশ আপ, সিট আপ, স্প্রিন্ট আর ১.৫ মাইল দৌড়, এ ৪টা বিভাগে কাঙ্ক্ষিত স্কোর তুলতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে যদি কোনো গুরুতর অপরাধের রেকর্ড থাকে তাহলে সরাসরি বাদ পড়বে। এছাড়া সরকারকে যে ট্যাক্স দেওয়ার কথা সেটা ঠিকমতো দেওয়া না থাকলে সরাসরি বাদ। আবেদনকারী কতটা সৎ, চাপের মধ্যে কেমন আচরণ করে, ব্যক্তিগত জীবনে কতটা দায়িত্বশীল, এগুলো খুঁটিয়ে দেখা হয়। সবকিছু ঠিক থাকলে সাক্ষাৎকারে ডাক আসে। এরপর আসে কন্ডিশনাল জব অফার, মানে প্রাথমিকভাবে এফবিআইতে বেছে নেওয়া হয়েছে, কিন্তু চাকরি এখনও নিশ্চিত না। এরপর আসে পলিগ্রাফ টেস্ট বা মিথ্যা ধরার যন্ত্র দিয়ে পরীক্ষা। তারপর হয় মেডিকেল এক্সাম এবং ড্রাগ টেস্ট। সবচেয়ে কঠিন ব্যাপার হলো ফুল ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন। এ পর্যায়ে শুধু আবেদনকারীকেই না, তার পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সব বাধা পেরোলে অবশেষে ডাক আসে ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে। এটাই এফবিআই একাডেমি। এখানে প্রায় ২০ সপ্তাহ ধরে কঠোর ট্রেনিং চলে। অস্ত্র চালানো, গাড়ি তাড়া করা, জিজ্ঞাসাবাদের কৌশল সব শেখানো হয়। যারা এ ট্রেনিং শেষ করে তারাই এফবিআই এজেন্ট। এবার আসা যাক সিআইএ প্রসঙ্গে। এফবিআই যদি হয় খোলা বই, তাহলে সিআইএ হলো তালাবদ্ধ সিন্দুক। সিআইএর কিছু পদের জন্য তারা নিজেরাই খোঁজ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষদের মধ্য থেকে নিজেরাই প্রার্থী বেছে নেয়। সিআইএতে বয়সের কোনো কঠোর সীমা নেই, স্নাতক ডিগ্রি লাগবেই। অনেক পদে মাস্টার্স বা পিএইচডিধারীদের প্রাধান্য দেওয়া হয়। আর বিদেশি ভাষার মধ্যে আরবি, ফার্সি, চীনা, রুশ এগুলোতে কারো দক্ষতা থাকলে সিআইএর চোখে সেটা অনেকটাই এগিয়ে যায়। কারণ ভিডিওর পরবর্তীতে জানবেন সিআইএর কাজ আমেরিকার মধ্যে না, আমেরিকার বাইরে। সিআইএতে একাধিক ধাপে সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর আসে মিথ্যা ধরা যন্ত্র দিয়ে পরীক্ষা বা পলিগ্রাফ টেস্ট। সিআইএতে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় আবেদনকারী গোপনীয়তা রক্ষায় কতটা দক্ষ সেটার উপর। সবচেয়ে কঠিন ধাপটা একেবারে শেষে।
এটাকে বলা হয় সিকিউরিটি ক্লিয়ারেন্স। এটাকে চূড়ান্ত ছাড়পত্র বলা যায়, যা হাতে পেতে 6 মাস থেকে 1 বছরও লেগে যেতে পারে। এই দীর্ঘ সময় দেখা হয় আবেদনকারীর বিদেশি কোনো লিঙ্ক আছে কিনা। বিদেশি নাগরিকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সিআইএ প্রায়ই আবেদন প্রত্যাখ্যান করতে পারে, কারণ সিআইএর কাজই হলো বিদেশি শক্তির বিরুদ্ধে। সব ধাপ পেরোলে শুরু হয় ট্রেনিং। কিন্তু সিআইএর ট্রেনিং কোথায় হয়, কতদিন ধরে হয়, ঠিক কি শেখানো হয়, সেসব প্রকাশ্যে বলা হয় না। এজন্য তারা সম্ভবত বিশ্বের সবচেয়ে সফল গোয়েন্দা সংস্থা। এবার দেখা যাক কারা কেমন বেতন পায়। একজন নতুন এফবিআই এজেন্ট ট্রেনিং শেষে যখন মাঠে নামেন, তখন বার্ষিক বেতন থাকে প্রায় $50,000 থেকে $60,000। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বাড়তে থাকে। এফবিআইয়ের সিনিয়র এজেন্টদের বার্ষিক বেতন পৌঁছায় $1,00,000 উপরে। আর যারা স্পেশাল এজেন্ট ইনচার্জ বা উচ্চ পদে থাকেন, তাদের বেতন হতে পারে $1.5 থেকে $2 লাখ। বেতনের বাইরেও আছে বিশেষ ভাতা। বিপজ্জনক এলাকায় কাজ করলে ভাতার পরিমাণ বেশি হয়। এদিকে সিআইএর বেতনের ব্যাপারটা একটু আলাদা। নতুন অ্যানালিস্টরা শুরু করেন বার্ষিক $55,000 থেকে $70,000। অপারেটিভ বা মাঠের এজেন্টরা একটু বেশি পান। তবে সিআইএতে শুধু বেতনই শেষ কথা না, এখানে ভাতার পরিমাণ অনেক। যারা দেশের বাইরে পোস্টিং পান, তাদের বাড়ি ভাড়া, সন্তানের স্কুল খরচ, এমনকি নিরাপত্তার খরচও সরকার বহন করে। সিআইএতে পেনশনের ব্যবস্থাও দারুণ। অবসরের পর যে সুবিধা পাওয়া যায়, সেটা আমেরিকার যে কোনো সরকারি চাকরির মধ্যে অন্যতম সেরা। এবার দেখা যাক কাদের কাজের ধরন কেমন। যদি এক লাইনে বলা হয়, তাহলে এফবিআইয়ের কাজ হলো আমেরিকার ভেতরে, আর সিআইএর কাজ হলো বিশ্বজুড়ে। এফবিআইয়ের কাজ চলে প্রকাশ্যে, সিআইএর কাজ চলে গোপনে। এফবিআই গোটা আমেরিকাকে হাতের তালুর মতো চেনে। তারা অপরাধ তদন্ত করে, প্রমাণ জোগাড় করে, তারপর গ্রেফতার করে আসামিকে আদালতে তোলে। একজন এফবিআই এজেন্ট মূলত পুলিশের কাজই করে। এখন ভাবতে পারেন, তাহলে পুলিশ আছে কি করতে? আসলে আমেরিকা মোট 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। প্রতিটা রাজ্যের নিজস্ব পুলিশ বাহিনী আছে। নিউ ইয়র্ক পুলিশের ক্ষমতা নিউ ইয়র্ক পর্যন্ত, ক্যালিফোর্নিয়া পুলিশের ক্ষমতা ক্যালিফোর্নিয়ার ভেতরে। কিন্তু অপরাধ যদি রাজ্যের সীমানা ছাড়িয়ে যায়, ধরা যাক একজন অপরাধী টেক্সাসে ব্যাংক ডাকাতি করে ফ্লোরিডায় পালালো, অথবা একটা সাইবার গ্যাং বিদেশ থেকে আমেরিকার বিভিন্ন রাজ্যে আক্রমণ চালাচ্ছে, তখন স্থানীয় পুলিশের পক্ষে একা সামলানো কঠিন হয়ে যায়। এসব সংকটে এফবিআইয়ের ডাক পড়ে। অনেকে ভাবেন এফবিআই মানে শুধু খুনের তদন্ত। আসলে তাদের কেসের পরিধি বিশাল। কর্পোরেট জালিয়াতি, সিরিয়াল কিলিং, শিশু অপহরণ, গণবিধ্বংসী অস্ত্রের হুমকি, গ্যাং সহিংসতা, ব্যাংক জালিয়াতি, সব কিছুই এফবিআই নজরে রাখে। 9/11-এর পর থেকে এফবিআইয়ের কাজ আরও বেড়েছে। তারা সন্ত্রাস দমনে দিনরাত খাটছে। বর্তমানে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো আমেরিকার জন্য বড় থ্রেট। এদের কেউ যদি আমেরিকার গোপন প্রযুক্তি বা তথ্য হাতিয়ে নিতে চায়, সেটা ঠেকানো এফবিআইয়ের কাজ। মোট কথা, আমেরিকার মধ্যে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত যা কিছু হয়, সবই এফবিআইয়ের কাঁধে। এফবিআই যতটা প্রকাশ্যে কাজ করে, সিআইএ ততটা গোপনেই কাজ করে। এফবিআইয়ের কাজটা অনেকটা আমেরিকার জনগণের জন্য, আর সিআইএর কাজ অনেকটা আমেরিকার প্রেসিডেন্টের জন্য। সিআইএর কাজ নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হলো, তারা বিভিন্ন দেশের সরকার পতনের পেছনে কলকাঠি নাড়ে। ধরুন, একটা দেশে ভরপুর খনিজ সম্পদ আছে, কিন্তু দেশটাতে তীব্র বেকারত্ব। এই বেকারত্বকে পুঁজি করে যদি সেখানে আমেরিকার অনুগত সরকার বসানো যায়, তাহলে ওই খনিজ সম্পদ আমেরিকার পকেটে ঢোকার রাস্তা সহজ হবে। আজ থেকে 70 বছর আগে সেই 1953 সালে সিআইএর মদদে ইরানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের পতন হয়। মোসাদ্দেক ইরানের তেলের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা দিয়েছিল বলেই তার এই পরিণতি হয়েছিল বলে ধারণা করা হয়। মোসাদ্দেকের পর শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানের দায়িত্ব নিয়ে সে নিষেধাজ্ঞা তুলে দেন। দুয়ে দুয়ে চার কি মিলছে? কিন্তু চাইলে তো একটা দেশের সরকার ফেলে দেওয়া যায় না। এজন্য আমেরিকা তথা সিআইএ অনেক আগে থেকে টার্গেট করা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর বিনিয়োগ করতে থাকে। এই বিনিয়োগ হতে পারে নোবেল পুরস্কার দিয়ে, হতে পারে মিডিয়ার মাধ্যমে তাকে অতিরিক্ত হাইলাইট করে। এই বিনিয়োগকে বলা হয় কিং কাল্টিভেশন। ডক্টর ইউনুস, অং সান সু চি, মালালা ইউসুফজাই থেকে মাচাদো, কেউই কিন্তু এ সন্দেহের বাইরে না। আমেরিকার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সেনাবাহিনীতে কখন কি হচ্ছে, তার নারী নক্ষত্র বের করা সিআইএর কাজ। ধরুন, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, সিআইএ সেটা আগে ভাগে টের পেয়ে যাবে। কারণ এমনও হতে পারে ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় এমন একজন বিজ্ঞানী কাজ করছেন যিনি সিআইএর ইনফর্মার। তার পরিবার, তার স্বপ্ন, তার দুর্বলতা সব বিশ্লেষণ করে অর্থের লোভে বা চাপে ফেলে তথ্য নেওয়া হয়। এরপর শুরু হয় পরমাণু কর্মসূচি নষ্ট করার চেষ্টা। 2010 সালে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হঠাৎ অস্বাভাবিক বিপর্যয় দেখা দেয়। সেন্ট্রিফিউজগুলো একটার পর একটা বিকল হতে থাকে। পরে জানা যায় এর মূলে ছিল স্টাক্সনেট, যা ইতিহাসের সবচেয়ে আলোচিত সাইবার অস্ত্রগুলোর একটি। বহু নিরাপত্তা বিশ্লেষকের মতে এটা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গোপন অভিযান। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে যায়। এখানে শেষ নয়, 2010 থেকে 2012 সালের মধ্যে ইরানের কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী রহস্যজনক হামলায় নিহত হন।
কেউ মোটরসাইকেলে লাগানো বোমায়, কেউ বা বন্দুক হামলায় প্রাণ হারান। শুধু ইরান নয়, 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার আগে সিআইএ ওই এলাকায় একটি ভুয়া টিকাদান কর্মসূচি চালায়। তাদের উদ্দেশ্য ছিল লাদেনের বাড়ির কম্পাউন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা। বছরের পর বছর নজরদারি করার পর একসাথে নেভি সিলের হেলিকপ্টার নামে লাদেনের সে বাড়িতে। বাকিটা ইতিহাস। এভাবেই সিআইএ বিশ্বজুড়ে আমেরিকার চোখ ও কান হিসেবে কাজ করছে। একটা সংস্থা কতটা সফল তা বুঝতে হলে তাদের চেইন অব কমান্ড সম্পর্কে জানতে হবে। এফবিআইতে সবার উপরে থাকেন ডিরেক্টর। এটা অনেকটা পুলিশের আইজিপি পদের মতো। এফবিআইয়ের বর্তমান ডিরেক্টরের নাম কাশ প্যাটেল। আমেরিকার প্রেসিডেন্ট নিজের পছন্দের ব্যক্তিকে এই পদে বসান। একবার নিয়োগ পেলে এফবিআই ডিরেক্টরদের মেয়াদ হয় 10 বছর। ডিরেক্টরদের নিচে থাকেন ডেপুটি ডিরেক্টর, তারপর আছেন অ্যাসোসিয়েট ডেপুটি ডিরেক্টর, এরপর আছে বিভিন্ন বিভাগ, যেমন ন্যাশনাল সিকিউরিটি ব্রাঞ্চ, ক্রিমিনাল সাইবার ব্রাঞ্চ ও ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এসব বিভাগের প্রধান হন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এদের পদ অনেকটা পুলিশের ডিএজির মতো, যারা বিভাগীয় দায়িত্ব সামলান। আমেরিকার বিভিন্ন শহরে এফবিআইয়ের মোট 56টি ফিল্ড অফিস আছে। প্রতিটি অফিসের প্রধান হিসেবে থাকে স্পেশাল এজেন্ট ইনচার্জ বা এসএসসি। এই পদটা অনেকটা পুলিশের এসপির মতো, যারা জেলা পর্যায়ের দায়িত্ব সামলান। এর নিচে আছে অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট ইনচার্জ। এটা অনেকটা অতিরিক্ত এসপি পদের মতো। আর এফবিআইতে মাঠ পর্যায়ে কাজ করা স্পেশাল এজেন্টরা অনেকটা পুলিশের ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসারের মতো। সুতরাং বাংলাদেশ পুলিশে যেমন কনস্টেবল থেকে শুরু হয়, এফবিআইতে তেমন ক্ষুদ্র স্তরের পদ নেই। এখানে প্রায় সবাই শুরু থেকেই অফিসার লেভেলের তদন্তকারী। এদিকে সিআইএতে সবার উপরে থাকেন ডিরেক্টর অব দ্য সিআইএ। তাকেও নিয়োগ দেন প্রেসিডেন্ট। কিন্তু এফবিআই ডিরেক্টরদের মতো নির্দিষ্ট 10 বছরের মেয়াদ নেই। মানে প্রেসিডেন্ট চাইলে যে কোনো সময় সিআইএ ডিরেক্টরকে সরিয়ে দিতে পারেন। সিআইএ ডিরেক্টরের নিচে থাকেন ডেপুটি ডিরেক্টর। এরপর আছে 4টি প্রধান বিভাগ। 1. ডিরেক্টর অব অপারেশনস। এরা মাঠের কাজ করে, গুপ্তচর নিয়োগ, বিদেশে অভিযান সব এদের হাতে। 2. ডিরেক্টরেট অব অ্যানালিসিস। এরা তথ্য বিশ্লেষণ করে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা তথ্য ছেকে প্রেসিডেন্টের জন্য রিপোর্ট তৈরি করে। 3. ডিরেক্টরেট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। গোয়েন্দাগিরির জন্য নতুন প্রযুক্তি তৈরি করে এরা। 4. ডিরেক্টরেট অব সাপোর্ট। এরা পুরো সংস্থার পেছনের সাপোর্ট হিসেবে কাজ করে, যেমন লজিস্টিক্স, নিরাপত্তা ও প্রশিক্ষণ। সিআইএ কাজ করে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই এর অধীনে। আর ডিএনআই সরাসরি প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করে। প্রতিদিন সকালে প্রেসিডেন্ট যে গোপন ব্রিফিং পান, যেটাকে বলা হয় প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ, সেটা তৈরি করে মূলত সিআইএ। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে রিপোর্টটি পড়েন, সেটা লেখে সিআইএ। সুতরাং এফবিআই এর সঙ্গে আমেরিকার জনগণের স্বার্থ আর সিআইএ এর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের স্বার্থ জড়িয়ে আছে। এবার এই দুই সংস্থার কিছু সাফল্য ও ব্যর্থতার ঘটনা দিয়ে শেষ করা যাক। শুরুতেই থাকছে এফবিআই এর ইতিহাসের সেরা ব্যর্থতাটা দিয়ে। 1971 সালের নভেম্বর, ড্যান কুপার নামের এক ব্যক্তি পোর্টল্যান্ড থেকে সিয়ালটগামী একটি বিমানে উঠল। মাঝ আকাশে বিমানবালাকে সে একটি চিরকুট দিল। চিরকুটে লেখা, আমার কাছে বোমা আছে, $2 লাখ আর প্যারাশুট দাও, নয় সবাই শেষ। বিমান কর্তৃপক্ষ রাজি হলো। সিয়েটলে বিমান নামানো হলো। ড্যান কুপারকে টাকা আর প্যারাশুট দেওয়া হলো। তারপর বিমান আবার উঠল। এরপর মাঝ আকাশে সে লাফ দিল। রাতের অন্ধকারে ঝড়ের মধ্যে ঘন জঙ্গলের উপর সে ল্যান্ড করে। এরপর কেউ কখনো কুপারকে আর দেখেনি। এফবিআই 45 বছর ধরে তদন্ত করেছে। হ্যাঁ, 45 বছর। আমেরিকার ইতিহাসে এটাই একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাইয়ের ঘটনা। 2016 সালে এফবিআই আনুষ্ঠানিকভাবে তদন্ত বন্ধ করে দেয়। কুপার আজও ধরা পড়েনি। জীবিত কিনা সেটাও কেউ জানে না। এবার এফবিআইয়ের সবচেয়ে বড় সাফল্যের ঘটনায় নজর দেওয়া যাক। 1970-এর দশক। আমেরিকার বিভিন্ন রাজ্যে একের পর এক তরুণী নিখোঁজ হচ্ছে। পরে তাদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো ক্লু নেই। কারণ ঘাতকটা দেখতে আকর্ষণীয়, শিক্ষিত ও ভদ্র। কেউ সন্দেহ করে না। এফবিআই তখন নতুন এক বিভাগ খুলল, নাম বিহেভিওরাল সায়েন্স ইউনিট। সহজ বাংলায় অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণের বিভাগ। এই বিভাগ রিসার্চ করে বের করে ঘাতক কেমন দেখতে হবে, কিভাবে কথা বলে, কোথায় থাকে। এই প্রোফাইলিং পদ্ধতিটাই পরে বদলে দিল পুরো অপরাধ তদন্তের দুনিয়া। সে ঘাতকের নাম টেড বান্টি। সে এফবিআই এর চৌকস টিমের হাতে ধরা পড়ে। টেড কমপক্ষে 30 জন নারীকে হত্যার কথা স্বীকার করে। 1989 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এফবিআই এর তুলনায় সিআইএ এর ঘটনাগুলো আরও রোমাঞ্চকর। সিআইএ প্রথম বড় সাফল্য পায় 1953 সালে। তখন ইরানের শাসক ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। ইরানের জনগণ গণতান্ত্রিকভাবে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। অক্সফোর্ডে পড়াশোনা করা মোসাদ্দেক ইরানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন ইরানের মাটির নিচে যে তেল আছে সেটা ইরানের মানুষের অধিকার। কিন্তু ব্রিটিশ কোম্পানি অ্যাংলো ইরানিয়ান অয়েল দশকের পর দশক ধরে সে তেল তুলে নিয়ে যাচ্ছিল।
তাই মোসাদ্দেক সেই রাস্তা বন্ধ করে দেন। লন্ডন রেগে আগুন, ওয়াশিংটনও অস্বস্তিতে। আমেরিকা ভয় পাচ্ছিল মোসাদ্দেক যদি সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যায় তাহলে মধ্যপ্রাচ্যের তেল রাশিয়ার হাতে চলে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। সিআইএর তৎকালীন অপারেশন প্রধান কার্মিট রুজভেল্ট জুনিয়র ব্যক্তিগতভাবে তেহরানে গেলেন, সাথে একটাই অস্ত্র, ডলার। লক্ষ লক্ষ ডলার। সে টাকায় কেনা হলো ইরানি সংবাদপত্রের সম্পাদক থেকে শুরু করে সেনাবাহিনীর অফিসার পর্যন্ত বড় বড় সব পোস্ট। সিআইএ এই পরিকল্পনার নাম দেয় অপারেশন আজাক্স। সংবাদপত্রগুলো মোসাদ্দেকের বিরুদ্ধে মিথ্যা খবর ছাপতে লাগলো। রাস্তায় ভাড়াটে দাঙ্গাকারীরা মোসাদ্দেকের বিরুদ্ধে বিক্ষোভ করতে লাগলো। মসজিদ থেকে প্রচার হতে লাগলো মোসাদ্দেক ইসলামের শত্রু। সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ পাকাতে লাগলো সিআইএর লোক। মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো পরিস্থিতি পাল্টে গেল। 19 আগস্ট 1953 সেনাবাহিনী মোসাদ্দেকের বাড়ি ঘেরাও করল। তিনি গ্রেফতার হলেন। তাকে 3 বছর কারাগারে রাখা হলো। তারপর মৃত্যু পর্যন্ত মোসাদ্দেককে গৃহবন্দী করে রাখা হয়। শাহ রেজা পাহলভি ইরানের ক্ষমতায় এলেন। তেলের কল আবার খুলে গেল। সিআইএর কারসাজিতে মিশন সাকসেসফুল। এবারের ঘটনাটা 2001 সালের 11 সেপ্টেম্বর। আমেরিকার টুইন টাওয়ার ধুলোয় মিশে গেছে। 3000-এর বেশি মানুষ মারা গেছে। অভিযোগের আঙুল ওসামা বিন লাদেনের দিকে। কিন্তু 10 বছর ধরে চেষ্টা চালিয়েও লাদেনকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ 2010 সালে একটা ক্লু পাওয়া যায়। লাদেনের একজন বিশ্বস্ত কুরিয়ারের কোড নেম জানা গেল। নাম আবু আহমেদ আল কুয়েতি। সিআইএর এজেন্টরা তাকে খুঁজতে লাগল। অবশেষে তাকে পাওয়া গেল পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে। কুয়েতিকে একটা বাড়ির কম্পাউন্ডে যাতায়াত করতে দেখা যেত। সিআইএ দেখল বাড়িটা অদ্ভুত। দেওয়াল অস্বাভাবিক উঁচু, কাঁটাতার আছে, কিন্তু ইন্টারনেট নেই, ল্যান্ডফোন নেই। আশেপাশের বাড়ির তুলনায় 8 গুণ বড় এই কম্পাউন্ড। কেউ বাড়ির বাইরে বের হয় না, আবর্জনাও বাইরে ফেলা হয় না, ভেতরেই পোড়ানো হয়। সিআইএ বুঝল এটা সাধারণ বাড়ি না। ড্রোন পাঠানো হলো, স্যাটেলাইট দিয়ে ছবি তোলা হলো। দেখা গেল কম্পাউন্ডে একজন লম্বা মানুষ প্রতিদিন হাঁটাহাঁটি করেন। অবশেষে রিপোর্ট গেল প্রেসিডেন্ট ওবামার কাছে। সিআইএ সরাসরি প্রেসিডেন্টকে বলল এটা লাদেন হওয়ার সম্ভাবনা 60 থেকে 80%। সিদ্ধান্ত নেওয়া হলো পাকিস্তানে ঢুকেই অপারেশন করে লাদেনকে খতম করা হবে। 2 মে 2011 রাত তখন প্রায় 1টা। দুটো স্টেলথ হেলিকপ্টার অ্যাবোটাবাদের আকাশে নামল। নেভি সিলের 24 জনের একটা দল কম্পাউন্ডে ঢুকল। 38 মিনিটের অভিযান। 3য় তলায় একটা ঘরে পাওয়া গেল লাদেনকে। কিছুক্ষণ পর তাকে শেষ করা হলো। কাজটা নেভি সিলস করলেও A to Z কলকাঠি নেড়েছে সিআইএ। তাই সিআইএর মিশন সাকসেসফুল। এবার ব্যর্থতায় নজর দেওয়া যাক। 1959 সাল কিউবায় বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ট্রো ক্ষমতায় এলেন। আমেরিকার নাকের ডগায় মাত্র 140 কিলোমিটার দূরে একটা কমিউনিস্ট দেশ। সিআইএ এটা মেনে নিতে পারছিল না। পরিকল্পনা শুরু হলো। কিউবা থেকে পালিয়ে আসা নির্বাসিতদের একটি দল করা হবে। তাদের প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া হবে। তারা কিউবায় ঢুকবে, কাস্ট্রোকে উৎখাত করবে। সিআইএ ধরে নিয়েছিল কিউবার জনগণ এই বাহিনীর সাথে যোগ দেবে, কারণ তারা ভেবেছিল কাস্ট্রোর বিরুদ্ধে জনরোষ আছে। গুয়াতেমালায় গোপন ক্যাম্পে প্রায় 1,500 কিউবার নির্বাসিতকে ট্রেনিং দেওয়া হলো। কিন্তু সমস্যা হলো এই গোপন পরিকল্পনার কথা অনেকেই জেনে গিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত আজ পেয়েছিল। কাস্ট্রো জানতেন। 17 এপ্রিল 1961 সিআইএর প্রশিক্ষণপ্রাপ্ত সেই বাহিনী কিউবার বে অব পিগস উপকূলে নামল। এমন সময় কিউবান বিমান থেকে প্রচুর গোলাবর্ষণ হলো। তখনই সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। কিউবার বিরুদ্ধে কাজে লাগাতে যে গোলাবারুদ, খাবার ও যোগাযোগের যন্ত্রপাতি আনা হয়েছিল সবই নষ্ট হয়ে যায়। নির্বাসিতদের সঙ্গে কিউবার জনগণ যোগ দেয়নি। উল্টো কাস্ট্রোর সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে। পুরো অভিযান ভেস্তে গেল। 1200-র বেশি নির্বাসিত গ্রেফতার হলো। কাস্ট্রো তাদের টেলিভিশনে হাজির করালো। পুরো বিশ্ব দেখল আমেরিকা হেরে গেছে। প্রেসিডেন্ট কেনেডি দায় স্বীকার করলেন। কথিত আছে রাগে ক্ষোভে কেনেডি প্রকাশ্যে বলেছিলেন সিআইএকে 1000 টুকরো করে আটলান্টিকে ছুঁড়ে ফেলতে চায়। এভাবে কখনো ব্যর্থতা এসেছে, কখনো সফলতা এসেছে, কখনো সমালোচিত হয়েছে, কখনো প্রশংসিত হয়েছে। তবে এই দুই সংস্থা আমেরিকার আত্মসম্মান টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে চলেছে। এফবিআই আমেরিকার ভেতরে ও সিআইএ আমেরিকার বাইরে সর্বক্ষণ নজর রেখে চলেছে। আমেরিকার বিশাল সেনাবাহিনী ও পুলিশ বাহিনী আছে, তবে এফবিআই ও সিআইএ ছাড়া তারা অনেকটাই অচল। আমেরিকা যদি হয় বিশাল ইমারত, তবে এফবিআই ও সিআইএ যেন সেই ইমারতকে টিকিয়ে রাখা দুই পিলার।